1921 সাল পাকিস্তানের পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম। মাটির নিচে কি যেন আছে। স্থানীয়রা বহুদিন ধরে ইট তুলে ব্যবহার করছে। রেলওয়ে লাইন তৈরি করতে সেই ইটই লাগছে। একদিন একজন প্রত্নতত্ত্ববিদ এলেন, মাটি খুললেন, বেরিয়ে এলো রাস্তা, নর্দমা, দোতলা বাড়ি, স্নানাগার, শস্য ভাণ্ডার। পুরো একটা শহর, 4000 বছর আগের শহর, যার রাস্তা ছিল সোজা, নর্দমা ছিল ঢাকা, বাড়িতে ছিল বাথরুম। সেই শহরের নাম হরপ্পা। সেই মানুষটার নাম দয়ারাম সাহানি। আর আজকের ক্লাসে সেই সিন্ধু সভ্যতার 10টা এমসিকিউ পড়ব, যা ডব্লিউবিপিএসসি পরীক্ষা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ডব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ইভেন ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। আমরা এমনভাবে ক্লাসগুলোকে করাবো যে 10টি করে এমসিকিউ থাকবে প্রত্যেক ক্লাসে, এবং সেই 10টি এমসিকিউ করার সাথে সাথে আমরা আরও অনেক কিছু সেই রিলেটেড ফ্যাক্টস জানবো, যেন একটা কোশ্চেনের করলে আমরা 10টা থেকে 12টা 15টা কোশ্চেন যেন রেডি হয়ে যায়। তাহলে এক একটি ক্লাসে আমরা 100 থেকে 110টা, 115টা, 120টা এমসিকিউ করার মতো ক্ষমতাবান হয়ে যাব। এইভাবে যদি আমরা ক্লাস করতে থাকি, একটার সময় পরে যখন 50টা ক্লাস হয়ে যাবে, তখন আমাদের জিকের ভান্ডার তৈরি হয়ে যাবে 5000। আমরা সেইভাবেই ক্লাসগুলো শুরু করছি, এবং জিকের টোটাল ক্লাসগুলোই আমরা এইভাবে করাবো। তো শুরু করছি। প্রথম ক্লাস, 2021 সালের হরপ্পা সর্বপ্রথম কোন প্রত্নতত্ত্ববিদ উৎখনন করেছিলেন? কোশ্চেন নাম্বার 1। উত্তর হবে কি? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা উৎখনন করে। পরের বছর 1922 সালে আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন। আর জন মার্শাল ছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ, এএসআই এর মহাপরিচালক, আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তিনি 1924 সালে এই সভ্যতার আবিষ্কারে আনুষ্ঠানিকভাবে বিশ্বকে জানান। আর মার্টিমার হুইটলার 1944 থেকে 1948 সালে এএসআইয়ের প্রধান হিসেবে ব্যাপক উৎখনন পরিচালনা করেছিলেন। এখানে আমরা যে এক্সট্রা ফ্যাক্টসগুলো জানব, প্রথম হলো ভারতীয় প্রত্নতত্ত্ববিদ বা প্রত্নতত্ত্ব জরিপ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, আর প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার কানিংহাম। অবশ্যই মনে রাখবে। এবার হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি 1921 সালে। সেটা কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি নদীর তীরে। মহেঞ্জোদারো আবিষ্কার করেন আর.ডি. ব্যানার্জি 1922 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। এই যে শুরু হলো 1921 সালে, তারপর থেকে পরপর হতেই আছে। লোথাল আবিষ্কার করেছিল এস.আর. রাও 1954 সালে গুজরাটের আহমেদাবাদ জেলায়। কালীবঙ্গান আবিষ্কার করেছিল এ ঘোষ 1953 সালে রাজস্থানের হনুমানগড় জেলায়। তারপর ধোলাভিরা আবিষ্কার করেছেন আর.এস. বিস্ট 1967 থেকে 68 সাল গুজরাটের কচ্ছের রণে। বানাওয়ালি আবিষ্কার করেছিল আর.এস. বিস্ট 1974 থেকে 77 সাল হরিয়ানার ফাতেহাবাদ জেলায়। চানহুদারো আবিষ্কার করেছিল এম.জি. মজুমদার 1931 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। আর সুরকোতাদা আবিষ্কার করেন জগবতী যোশী 1964 সালে গুজরাটের কচ্ছ এলাকায়। আর রাখিগাড়ি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত, ভারতের বৃহত্তম হরপ্পার স্থান। ম্যাক্সিমাম হরপ্পীয় যে স্থান তোমার পাকিস্তানে, রাখিগাড়ি যেটা ভারতের সবচেয়ে বৃহত্তম হরপ্পীয় স্থান হরিয়ানার হিসার জেলায়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের কোন পর্যায়ের অন্তর্গত? উত্তর হবে ব্রোঞ্জ যুগ। সিন্ধু সভ্যতার প্রাগৈতিহাসিক যুগের সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? উত্তর হবে ব্রোঞ্জ। সিন্ধু সভ্যতা একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। আনুমানিক 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পরিপক্ক পর্যায় ছিল 2600 থেকে তোমার 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো না। তারা তামা আর টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতো। ব্রোঞ্জ ব্যাপকভাবে ব্যবহৃত হতো, এবং তা দিয়ে হাতিয়ার তৈরি হতো, গহনা তৈরি হতো, মূর্তি তৈরি হতো, এগুলো তৈরি হতো। ভারতের লৌহযুগ শুরু হয় আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেটা পরবর্তী বৈদিক যুগ যেটা বলা হয় সেই যুগে এটার শুরু হয়েছিল ব্যবহার। এখন আমরা এই যে যুগগুলো আনুমানিক কত থেকে কত বছর পর্যন্ত সেটাকে আমরা জানব। এইভাবে মনে রাখবে, পুরা, মধ্য, দেন নব্য, দেন তাম্র, দেন ব্রোঞ্জ, দেন তোমার লোহা। ঠিক আছে, এইভাবে মনে রাখবে।
পুরাপ্রস্তর যুগের সময়কাল ছিল 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ে আগুনের আবিষ্কার হয়েছিল। পুরাপ্রস্তর যুগ বা প্লেওলিথিক যুগ। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। এখানে ক্ষুদ্র পাথরের ব্যবহার শুরু হয়েছিল, পাথরের হাতিয়ার ব্যবহার শুরু হয়েছিল। নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ আনুমানিক 6,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। এখানে কৃষি ও পশুপালনের সূচনা হয়। তাম্রপ্রস্তর যুগ বা চালকোলিথিক যুগ পাথর ও তামার একযোগে ব্যবহার হয় সিন্ধু সভ্যতার পূর্ববর্তী পর্যায়ে। ব্রোঞ্জ যুগ তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়। সিন্ধু সভ্যতা এই যুগের সর্বোচ্চ নগর সভ্যতা। আর সিন্ধু সভ্যতার কালপঞ্জি যদি বলি, প্রারম্ভিক 3300 থেকে 2600, পরিপক্ক 2600 থেকে 1900, আর পতনের পর্যায়ে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। সব কিছুই খ্রিস্টপূর্বাব্দ। যদি এখানে আমরা ধরি বিসি, বিফোর ক্রাইস্ট বলা হয়, যদি ক্রাইস্টের জন্ম, জেসাসের জন্ম, ঈসার জন্ম যদি আমরা ধরি 0, তাহলে এদিকে যত আসবো এখন আমাদের 2026 চলছে, এটা হচ্ছে তোমার খ্রিস্টাব্দ। আর এই 0 থেকে যদি আমরা বাদিকে আসি তাহলে সেটা হবে বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এইটা যদি আমরা ধরি 1300, তাহলে 1300 থেকে 1900, 1300 থেকে 1900, আর 1900 থেকে তোমার 2600, 2600 থেকে তোমার 3300, এইভাবে আমরা ভাগ করে নিই। তাহলে 0 থেকে 1300, 1300 থেকে 1900 এই সময়ে আমাদের পতনের পর্যায় ছিল, কারণ এদিক কিন্তু বেশি পাস্ট আর এটা হচ্ছে বেশি রিসেন্ট। তাহলে 2600 থেকে 1900 যেটা বলা আছে, যে 2600 থেকে 1900 এই সময় ছিল পরিপক্ক তোমার সিন্ধু সভ্যতা, আর 2600 থেকে 3300 এটা ছিল প্রারম্ভিক পর্যায়, শুরু হয়েছিল। ব্রোঞ্জ ব্যবহার, সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ দিয়ে হাতিয়ার, গহনা, মূর্তি তৈরি হতো। লোহার আবিষ্কার, ভারতের লৌহযুগ শুরু হয় হাতিয়ার খ্রিস্টপূর্বাব্দে, পরবর্তী বৈদিক যুগ এটা শুরু হয়েছিল। আর রেডিও কার্বন ডেটিং যেটা করা হয়, তার মাধ্যমে সিন্ধু সভ্যতার কাল নির্ণয় করা হয় রেডিও কার্বন পদ্ধতিতে। মেসোপটেমিয়া সভ্যতার সাথে তুলনামূলক গবেষণা করা হয়েছিল। এবং সিন্ধু সভ্যতাই ভারতের প্রথম নগর সভ্যতা এবং বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতাগুলির মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন, কোন হরপ্পীয় স্থানটি বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড বা পোতাশ্রয় আবিষ্কারের জন্য বিখ্যাত? উত্তর হবে লোথাল। লোথাল গুজরাটে অবস্থিত, আহমেদাবাদ জেলায় ভোগাভো নদীর তীরে অবস্থিত। SR রাও 1954 সালে এটি আবিষ্কার করেছিলেন। এখানে বিশ্বের প্রাচীনতম জানা ডকইয়ার্ড পাওয়া গেছে, বিশ্বের প্রাচীনতম, ঠিক আছে, শুধু ইন্ডিয়ার নয়, বিশ্বের, খুবই ইম্পর্ট্যান্ট, যা সবরমতী নদীর প্রাচীন শাখার সঙ্গে যুক্ত ছিল। এখানে পুঁতি তৈরির কারখানা, চালের ভুসির অবশেষ এবং দ্বৈত সমাধির সমাধান পাওয়া গেছিল। লোথাল আবিষ্কার করেছিল 1954 সালে গুজরাটের আহমেদাবাদ জেলায়। ডকইয়ার্ড বিশ্বের প্রাচীনতম। চাল চাষের প্রমাণ পাওয়া যায় লোথাল এবং রংপুরে। ধানের চাষের ভুসি পাওয়া যায়। পুঁতি তৈরির কারখানা এখানে ছিল। হাতির দাঁতের স্কেল পাওয়া যায়। স্কেলের সিন্ধু সভ্যতার সবচেয়ে ক্ষুদ্রতম দশমিক বিভাজন রয়েছে। আর কম্পাস আবিষ্কার হয়। লোথালে একটি কম্পাসের অবশেষ পাওয়া গেছে, যা নক্ষত্রের কোণ এবং অবস্থান পরিমাপে ব্যবহৃত হয়। এর বাইরে দ্বৈত সমাধি, লোথালে দ্বৈত সমাধি ছিল, একসাথে পুরুষ ও নারীকে কবর দেওয়া, এরকম প্রমাণ পাওয়া গেছে। আর মাতৃদেবীর অনুপস্থিতি আছে লোথালে। ম্যাক্সিমাম জায়গায়, হরপ্পার সব জায়গায় কিন্তু মাতৃদেবীর পূজা হতো, শুধু লোথালেই কিন্তু মাতৃদেবীর পূজা নেই। বাণিজ্য সংযোগ, পারস্যের উপসাগর থেকে আনিত সামগ্রী এবং সামুদ্রিক শঙ্খ পাওয়া গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রমাণ এটি। লোথাল খাম্মাত উপসাগরের কাছে অবস্থিত ছিল, যা বাণিজ্যিক সুবিধার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত গ্রেট বাথ বা বিশাল স্নানাগার কোন স্থানে আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে আবিষ্কার হয়েছিল গ্রেট বাথ বা বিশাল স্নানাগার। খুব বহুবার পরীক্ষায় এটি কিন্তু এসছে। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধি ভাষায় মৃতের ঢিবি বলা হয়। মৃতের ঢিবি, ঠিক আছে, মনে রাখবে। এটাও পরীক্ষায় বহুবার এসছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে কিন্তু মহেঞ্জোদারো অবস্থিত। এবং গ্রেট বাথ যেটা পাওয়া গেছিলো সেটা 12 মিটার দীর্ঘ, 7 মিটার প্রস্থ, 2.4 মিটার গভীর, ঠিক আছে। আর স্নানাগারের মেঝে ও দেওয়ালে বিটুমেন মানে এক ধরনের আলকাতরা, সেটা এখানে লাগিয়ে জল নিরোধের ব্যবস্থা করা হয়। এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট, নামটা মনে রাখবে, বিটুমেন আলকাতরা। এটা লাগিয়ে দিলে জল নিরোধক করা হয়। ধর্মীয় আচার এবং সামাজিক স্নানের জন্য ব্যবহৃত হতো। তাহলে মহেঞ্জোদারোর বিখ্যাত আবিষ্কারগুলোর মধ্যে এগুলো অবশ্যই মনে রাখবে। এর বাইরে আরও কিছু ইনফরমেশান আমরা আরও জানব। গ্রেট বাথের পাশেই কিন্তু গ্রেট গ্রেনারি ছিল। গ্রেট বাথের পাশেই মহেঞ্জোদারোতে গ্রেট বাথের পাশে বিশাল শস্য ভাণ্ডার বা গ্রেনারি ছিল। ইউনেস্কো স্বীকৃত মহেঞ্জোদারো
1980 সালে ইউনেস্কো বিশ্ব সাহিত্যবাহী ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মহেঞ্জোদারোতে বিখ্যাত ব্রোঞ্জের নৃত্যরত নারী মূর্তি বা ড্যান্সিং গার্ল পাওয়া গেছে। এটাও বহুবার পরীক্ষায় এসছে যে নারী মূর্তি বা ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গেছিলো, তাহলে উত্তর হবে তোমার মহেঞ্জোদারোতে। পশুপতি শিল, মহেঞ্জোদারোতে পশুপতি শিল পাওয়া গেছে, যোগাসনে বসা মানব মূর্তির চারিদিকে প্রাণীসহ। আর দাড়িওয়ালা পূজারীর মূর্তি পাওয়া গেছে, স্টিয়েটাইট পাথরে তৈরি দাড়িওয়ালা পূজারীর মূর্তি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর নগর পরিকল্পনায় মহেঞ্জোদারো দুই ভাগে বিভক্ত, একটা উপরের অংশ সিটাডেল আর নিচের অংশ বা উন্নত নর্দমা সহ। ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন হরপ্পীয় স্থানে একটি মৃন্ময় বা ট্রাকোটা লাঙলের মডেল আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে বানাওয়ালি। বানাওয়ালিতে টেরাকোটা লাঙলের মডেল আবিষ্কৃত হয়েছে। হরিয়ানার ফতেহাবাদ জেলায় বিলুপ্ত সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল বানোয়ালি। RS বিস্ট 1974 থেকে 77 সালে এটি আবিষ্কার করেন। এখানে মৃন্ময় লাঙলের ব্যবহার পাওয়া গেছে, হরপ্পীয় কৃষির গুরুত্বপূর্ণ প্রমাণ। একটু গুলিয়ে যায়, তাই এই জন্য মনে রাখবে যে লাঙলের মডেল বানাওয়ালি, আর লাঙলে চাষ করা মাঠের অবশেষ হচ্ছে কালীবঙ্গান। ঠিক আছে, লাঙলের মডেল হচ্ছে বানাওয়ালিতে পাওয়া গেছে, আর লাঙলে চাষ করা মাঠের অবশেষ সেটা পাওয়া গেছে কালীবঙ্গান। এটা বিশ্বের প্রাচীনতম লাঙল চাষের প্রমাণ কালীবঙ্গান। ঠিক আছে, এগুলো বলে দিচ্ছি। কালীবঙ্গানে লাঙল চাষ করা মাঠের অবশেষ পাওয়া গেছে, এটা বিশ্বের মধ্যে প্রথম। অবশ্যই এগুলো মনে রাখবে। এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি আমরা, পরীক্ষায় বারবার এসে থাকে। 3টি সাংস্কৃতিক স্তর ছিল, প্রাক তোমার হরপ্পীয়, পরিপক্ক হরপ্পীয় এবং হরপ্পা পরবর্তী। আমি সালগুলো অলরেডি বলে এসেছি, মনে থাকবে। এবার হচ্ছে তোমার জব চাষ হতো প্রচুর পরিমাণে, বনওয়ালিতে প্রচুর পরিমাণে জব পাওয়া গেছে। সরস্বতী উপত্যকার উর্বর কৃষিভূমির জন্য এটা ছিল। সরস্বতী উপত্যকা এই অঞ্চলে হরপ্পীয় স্থানের ঘনত্ব সিন্ধু উপত্যকার চেয়েও বেশি। বনওয়ালিতে সরস্বতী ঘাগর অববাহিক অবস্থিত, এই জন্য হরপ্পায় স্থানের ঘনত্বে সিন্ধু সভ্যতার উপত্যকার সবচেয়েও বেশি এখানে। আর অন্যান্য প্রান্তের মধ্যে বানাওয়ালিতে সোনা, লাপিস লাজুলিও কিন্তু পরীক্ষায় এসেছে। লাপিস লাজুলি, বানাওয়ালিতে সোনা, লাপিস লাজুলি, স্টিয়েটাইটের পুঁতি এবং ইউনিকর্ন চিত্রিত হরপ্পা সিল পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন কি, কোন হরপ্পীয় স্থান তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার জন্য 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে কি ধোলাভিরা। ধোলাভিরা হলো উত্তর। গুজরাটের কচ্ছের রণে অবস্থিত ধোলাভিরায় বাঁধ নির্মাণ, একাধিক জলাধার তৈরি করে জল সংরক্ষণের একটা অনন্য ব্যবস্থা ছিল। 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল এবং এখানে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় 10টি চিহ্নের শিলালিপিও পাওয়া গেছিল। অবশ্যই মনে রাখবে, গুজরাটের কচ্ছ জেলায় এটা অবস্থিত। আবিষ্কার হয়েছিল RS বিস্ট 1967 থেকে তোমার 68 সালে, 1967 থেকে 68 সালে আবিষ্কার হয়েছিল। বাঁধ নির্মাণ, একাধিক জলাধার তৈরি করে 16টি জলাধার পাওয়া গেছে। কটি? 16টি জলাধার পাওয়া গেছে, যা বাঁধ ও খাল দিয়ে সংযুক্ত ছিল। 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল। বোঝা গেল? এরপর হচ্ছে মনে রাখবে ডেটাগুলো, 16টি 2021 সালে ইউনেস্কোতে গেছে। হ্যাঁ, শহরের 3টে ভাগে ছিল, একটা নগরদুর্গ, অ্যাক্রোপোলিস, মধ্য শহর এবং নিম্ন শহর। বৃহত্তম শিলালিপি ধোলাভিরায় সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শিলালিপি পাওয়া গেছে। এখানে 10টি চিহ্ন সম্বলিত ছিল। ঠিক আছে, স্টেডিয়াম পাওয়া গেছে, ধোলাভিরায় একটি স্টেডিয়ামের অবশেষ পাওয়া গেছে, যা সামাজিক সমাবেশের স্থান ছিল। RS বিস্ট 67 থেকে 68 সালে ধোলাভিরা আবিষ্কার করেন, আর 1989 থেকে 2005 পর্যন্ত খনন করেছিলেন। ক্ষেত্রফল কি? ধোলাভিরার ক্ষেত্রফল 100 হেক্টর, ভারতের 5ম বৃহত্তম হরপ্পীয় স্থান। আর পাথরের ব্যবহার, ধোলাভিরায় কিন্তু ইটের পাশাপাশি পাথরের ব্যাপক ব্যবহার ছিল, যা অন্যান্য হরপ্পীয় শহর থেকে আলাদা। আর উত্তর দরজার শিলালিপি, ধোলাভিরার উত্তর দরজায় পাওয়া শিলালিপিটি সম্ভবত শহরের নাম বা কোনো ঘোষণা বহন করত। পরবর্তী প্রশ্ন কি, কোন হরপ্পীয় স্থানে অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে যা অগ্নিপূজার প্রমাণ দেয়? কি হবে উত্তর? উত্তর হবে তোমার কালীবঙ্গান। কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত, ঘাগর নদীর তীরে অবস্থিত, এবং এর আবিষ্কার করেছিলেন অমলানন্দ ঘোষ 1953 সালে। অমলানন্দ ঘোষ। কালীবঙ্গান এর নামের অর্থ কি? কালো চুড়ি। কালীবঙ্গান হচ্ছে কালো চুড়ি।
বেঙ্গল বঙ্গান, সেখান থেকে গেল কালীবঙ্গান, বেঙ্গল মানে চুড়ি, তাহলে কালো চুড়ি, কালি থেকে কালো। এখানে মাটির ইটের মঞ্চে সারিবদ্ধ অগ্নিবেদীর অবশেষ পাওয়া গেছে, প্রতিটি প্রায় 75x55 সেমি। গুরুত্বপূর্ণ হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোতে অগ্নি পূজার কোনো প্রমাণ নেই, শুধু কালীবঙ্গান এবং লোথালে আছে। ঠিক আছে, এর বাইরে অগ্নিদেবী বেদি যেটা বলা হয় 55 থেকে 75x55 সেমি ছিল। মাটির ইটের মঞ্চ, লাঙল চাষ করা মাঠের অবশেষ, বিশ্বের প্রাচীনতম লাঙল চাষের অবস্থান এখানে পাওয়া গেছে, একটু আগেও বললাম। উটের হাড়, উট পালনের প্রাচীন প্রমাণ পাওয়া যায় এখানে, উট পালন হতো এখানে। মেসোপটেমীয় সিলিন্ড্রিক্যাল সিল দূরবর্তী বাণিজ্যের প্রমাণ করে, দূরবর্তী বাণিজ্য মানে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য হতো, তার প্রমাণ এটি। আর দ্বিবিভক্ত নগর পরিকল্পনা ছিল, নগর দুর্গে কমপক্ষে 6টি মাটির ইটের মঞ্চ আছে। ঠিক আছে, আর অগ্নি পূজার হরপ্পা সভ্যতায় অগ্নি পূজার প্রমাণ কালীবঙ্গার লোথালে আছে, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারোতে নেই। কালীবঙ্গার নিম্নের শহর দুর্গপ্রাচীর দিয়ে ঘেরা, অন্য হরপ্পীয় শহর থেকে আলাদা। পরবর্তী প্রশ্ন, হরপ্পীয় সিলে সবচেয়ে বেশি কোন প্রাণীর ছবি পাওয়া যায়? কোন প্রাণীর ছবি? উত্তর হবে একশৃঙ্গ ষাঁড় বা ইউনিকর্ন, একশৃঙ্গ ষাঁড় বা ইউনিকর্ন। এখন হরপ্পীয় সিলে সবচেয়ে বেশি পাওয়া যায় একশৃঙ্গ ষাঁড়, একটি ষাঁড় যার মাথায় একটি শিং। একশৃঙ্গ ষাঁড় বলতে, ইউনিকর্ন বলতে সেটাই বোঝায়। এটি একটি ধর্মীয় বা পৌরাণিক প্রতীক বলে মনে করা হয়। দুটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতি মনে রাখুন, হরপ্পীয় সিলে গরুর ছবি নেই, হরপ্পীয় সিলে কিন্তু গরুর ছবি পাওয়া যায়নি, আর হরপ্পীয় সিলে ঘোড়ার ছবিও নেই। ঠিক আছে, তাহলে এই দুটো ছবি কিন্তু নেই। অথচ এইটা হর্সটা ছিল বৈদিক যুগে ঘোড়া কেন্দ্রিক ছিল, আর পরবর্তী হিন্দু ধর্মে কিন্তু গরু পবিত্র বলে মানা হতো। তাহলে পরীক্ষার জন্য মনে রাখবে, হরপ্পীয় সিল সম্পর্কে অনেক সব তথ্য কিন্তু এক জায়গায় করে দেওয়া হচ্ছে, যে উপাদান স্টিওটাইট দিয়ে তৈরি হতো, স্টিওটাইট দিয়ে তৈরি হতো, সোপস্টোন যেটাকে বলা হয়। মোট আবিষ্কৃত হয় 4000টি, প্রায় 4000টি। আর গড় দৈর্ঘ্য ছিল প্রতি সিল মাত্র 5টি চিহ্ন ছিল। সবচেয়ে বেশি প্রাণী ছিল ইউনিকর্ন বা ষাঁড়, একশৃঙ্গ ষাঁড়। আর বাঘ, হাতি, গন্ডার, মহিষ, পশুপতি সিলে এই সমস্ত প্রাণীগুলো ছিল। সিলের ব্যবহার বাণিজ্যিক সিলমোহর এবং পরিচয়পত্র, শিলালিপি এখনও পাঠোদ্ধার হয়নি। যে শিলালিপিগুলো পাওয়া গেছিলো সেগুলো কিন্তু এখনও পাঠোদ্ধার হয়নি, পড়ে উঠতে পারেনি। কালীবঙ্গান মেসোপটেমিয়ার সিলিন্ড্রিক্যাল সিল বৈজ্ঞানিক বাণিজ্যের প্রমাণ, বৈদেশিক বাণিজ্যের প্রমাণ দেয়। বোঝা গেল? তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো তথ্য পেলাম। সিলের সংখ্যা 4000 ছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি কোন দিক থেকে লেখা হতো? উত্তর হবে ডান থেকে বাম দিকে। যেমন অ্যারাবিক লেখা হয় ডান থেকে বাম দিকে, এটাও ঠিক সেভাবে লেখা হতো। এখানে আরও কিছু জানার দরকার, সিন্ধু সভ্যতার লিপি মূলত ডান থেকে বামে লেখা হতো। ঠিক আছে, আর বুস্ট্রোফেডান পদ্ধতিও দেখা যায় এই শিলালিপিতে, বুস্ট্রোফেডান পদ্ধতিও দেখা যায়, এই বুস্ট্রোফেডান পদ্ধতিও দেখা যায়। কিন্তু আমাদের এখানে উত্তর হবে কোশ্চেন হিসাবে, এটা হবে ডান থেকে বাম দিকে, কিন্তু বুস্ট্রোফেডানও দেখা যায়। বুস্ট্রোফেডান বলতে তোমার একবার ডান থেকে বামে, পরে বাম থেকে ডানে, মানে এইভাবে লিখতে শুরু করলো, দিয়ে আবার এইভাবে শুরু করলো, আবার এইভাবে শুরু করলো, এইভাবে শুরু করলো, এটা হলো বুস্ট্রোফেডান বলা হয়। আমরা এখন যেরকম পড়ছি, এখান থেকে পড়ছি, আবার এখান থেকে পড়ছি, আবার এখান থেকে পড়ছি, আর এর হয়তো ডান থেকে বামে, আবার এখান থেকে, মানে এরকমভাবে পড়তো, এই গেল পড়লো, আবার এখান থেকে পড়লো, আবার এখান থেকে পড়লো, এটা বুস্ট্রোফেডান পদ্ধতি। তাহলে এই লিপিতে প্রায় 400 থেকে 600টি চিহ্ন ছিল, মনে রাখবে 400 থেকে 600টি চিহ্ন ছিল। সবচেয়ে বড় রহস্য কি, এই লিপি আজও পাঠোদ্ধার হয়নি, কোনো দ্বিভাষিক শিলালিপি পাওয়া যায়নি, এখানে কোনো দ্বিভাষিক শিলালিপি পাওয়া যায়নি। যেমন ইজিপ্টের ক্ষেত্রে রোসেটা স্টোন ছিল, এখানে কিন্তু সেরকম নেই। তাহলে পরীক্ষার জন্য মনে রাখবে কি, লিপিগুলো ডান থেকে বামে লেখা হতো, চিহ্নের সংখ্যা 400 থেকে 600টি, মোট শিলালিপি 4000টি। হ্যাঁ, আর তোমার সবচেয়ে বড় গড় দৈর্ঘ্য কি, মাত্র 5টি চিহ্ন ছিল, দীর্ঘ লেখা অত্যন্ত বিরল ছিল এখানে। আর তোমার কোনো দ্বিভাষিক শিলালিপি বা রোসেটা স্টোনের মতো কোনো পাওয়া যায়নি। এখানে কি কি পাওয়া গেছিলো, লিপির প্রকৃতি কেমন ছিল, ভাবলিপি বা ধ্বনি লিপি, ভাবলিপি, ধ্বনি লিপি, তারপর তা নিয়ে বিতর্ক চলছে। ঠিক আছে,
এটা তোমার লগোগ্রাফিক না ফোনেটিক তা নিয়ে কিন্তু বিতর্ক চলছে। ধোলাভিরার বৃহত্তম লিপি, ধোলাভিরায় পাওয়া যায় 10 চিহ্নের শিলালিপি, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শিলালিপি। লিপি পাওয়ার স্থান, বেশিরভাগ শিলালিপি সিল, মাটির পাত্র, তামার বস্তুতে পাওয়া যায়। সম্পর্কিত লিপিকে কেউ কেউ সিন্ধু লিপিকে দ্রাবিড় ভাষার সাথে যুক্ত করেন, কিন্তু এটি প্রমাণিত নয়। আন্তর্জাতিক গবেষণায় বিভিন্ন দেশের গবেষকরা কম্পিউটার বিশ্লেষণ করেও কিন্তু সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি। মানুষই পারেনি, যখন তখন কম্পিউটার কোথা থেকে পারবে? কম্পিউটার তো তখন ছিলই না। পরবর্তী প্রশ্ন, কোন হরপ্পীয় স্থানে ঘোড়ার হাড় পাওয়া গেছে? বহুবার পরীক্ষায় এসছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? উত্তর হবে সুরকোতাদা। ঠিক আছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে। কিন্তু আমরা সিলে দেখেছিলাম ঘোড়া বা গরুর কোনো কিন্তু সিল ছিল না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সুরকোতাদায় তোমার হাড় পাওয়া গেছে ঘোড়ার। গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত সুরকোতাদা এবং আবিষ্কার করেছিলেন জগপতি যোশী 1964 সালে। আর এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় অবস্থিত কিন্তু বিরল প্রাণী, যেটা আমরা অলরেডি বললাম। সামগ্রিকভাবে কিন্তু সিন্ধু সভ্যতা ঘোড়া নির্ভর ছিল না। ঘোড়া বৈদিক যুগের একটি প্রাণী। আর কি তোমার সিন্ধু সভ্যতায় পালিত পশুর তালিকা, মহিষ, ভেড়া, গাধা, ছাগল, শূকর, হাতি, কুকুর ও বিড়াল। আর অনুপস্থিত ছিল ঘোড়া, সিংহ আর গরু। ঘোড়া, সিংহ আর গরু অনুপস্থিত ছিল। তাহলে কালীবঙ্গনে উটের হাড় পাওয়া যায়, উট পালনের প্রাচীনতম প্রমাণ। খুব ইম্পর্ট্যান্ট, কালীবঙ্গনে উটের হাড় পাওয়া গেছে, যেটা উট পালনের প্রাচীন প্রমাণ। আর ঘোড়ার বিতর্কে কী আর বলবো, এই বিষয়টি ঐতিহাসিকদের মধ্যে এখনও বিতর্কিত, কারণ প্রমাণ অত্যন্ত সীমিত। ঠিক আছে, এই হলো মোটামুটি আজকের 10টি কোশ্চেন। আজকের ক্লাসে কিন্তু 1 থেকে 10টা দেখলাম, এক নজরে একবার মনে করে নিই। হরপ্পা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি 1921 সালে। তারপর মহেঞ্জোদারো তোমার R.D. ব্যানার্জি 1922 সালে আবিষ্কার করেছিল। সিন্ধু সভ্যতা তোমার ব্রোঞ্জ যুগ ছিল, 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড ছিল লোথাল। তারপর তোমার ছিল গ্রেট বাথ হচ্ছে মহেঞ্জোদারো। তারপর তোমার হচ্ছে মৃন্ময় লাঙলের মডেল, যেটা বানাওয়ালিতে পাওয়া গেছিলো। তারপর তোমার ইউনেস্কো 2021 ধোলাভিরা, এখানে 16টি জলাধার ছিল। অগ্নিবেদী কালীবঙ্গানে ছিল, যেটা হরপ্পা মহেঞ্জোদারোতে নেই। অগ্নিবেদী শিল সবচেয়ে বেশি প্রাণী ছিল ইউনিকর্ন বা ষাঁড়। সিন্ধু লিপির দিক ডান থেকে বাম দিকে ছিল, আর ঘোড়ার হাড় ছিল সুরকোতাদা। ঠিক আছে, এই 10টি আমরা MCQ পড়লাম, আর তার রিলেটেড আরও 10কে 100টা কিন্তু আমরা ইনফরমেশান আজকে শেখা হয়ে গেল। তাহলে খুব ভালোভাবে এগুলো রিভিশন করবে। আর এই যে ক্লাসগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু পিএসসি যত পরীক্ষা হবে, এসএসসির যত পরীক্ষা হবে, পুলিশের যত পরীক্ষা হবে, পঞ্চায়েতের যত পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই জিকে ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর WBCS প্রিলিমসের জন্য তো অবশ্যই পড়বে এগুলো। তো আমরা এমনভাবে কভার করব জিকেটাকে, যাতে আমাদের প্রায় 5000 থেকে 10,000 MCQ যেন আমাদের রেডি হয়। শুধু এইখানে আমাদের ক্লাসগুলো করলেই যেন সেই জায়গায় আমরা পৌঁছতে পারি, শুধু জিকের উপরে। এর বাইরে তো আমার ম্যাথ, ইংলিশ এগুলো তো ক্লাস হবেই। তো সবাই জুড়ে থাকুন, এগুলো দেখতে থাকুন। এগুলো আজকে এই যে ক্লাস করাচ্ছি, আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু এইগুলো সবই ভ্যালিড থাকবে, যেহেতু এগুলো স্ট্যাটিক জিকের উপরে ক্লাস, এবং এগুলো কোনো চেঞ্জ হয় না। এগুলো সব জায়গায় সেমই থাকে, শুধুমাত্র এক একটা জায়গায় এক এক রকমভাবে রিপ্রেজেন্টেশন করা হয়। তো আমরাও সেইভাবে এখানে ক্লাসগুলো করাচ্ছি। এগুলো একটা তোমার এক জায়গায় পুরো আর্কাইভ হয়ে থাকবে, যার যখন যে পরীক্ষার জন্য প্রিপারেশন দরকার, সে যেন এইগুলো ক্লাসগুলো করলেই যেন তার জিকেগুলো ক্লিয়ার হয়ে যায়। আমরা সেভাবেই ক্লাসগুলোকে আমরা ফর্মুলা দিয়ে তৈরি করছি। এবং দেখো, আমরা যে কোশ্চেনগুলো আজকে করলাম, ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তাহলে 100টার উপরে আমরা আজকে কিন্তু একটা জিকে ক্লাসে করে ফেললাম। এইভাবে যদি আমরা 50টা করি, তাহলে আমাদের 5000 হয়ে যাবে। 50টা ক্লাস করলেই 5000। তাহলে আমরা তো চাইছি এটাকে 100 ক্লাস করব। তাহলে 10,000 জিকে যদি রেডি হয়ে যায়, যে কোনো পরীক্ষার জন্য জিকেতে কোনো সমস্যা হবে না। আশা করছি সবারই উপকার হবে। তবে ভালো লাগবে যদি তোমরা সাবস্ক্রিপশন করো এবং শেয়ার করো বন্ধুদের কাছে। বন্ধুরা যদি সেগুলোকে আবার শেয়ার করে এবং সেটি মানুষের কাছে পৌঁছায়, যারা বিশেষ করে আন্ডার প্রিভিলেজ, ভালো প্রিপারেশনের গাইডেন্স পায় না, অর্থের অভাবেও পায় না। তো আমরা চাইছি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানোর, সেই সমস্ত অ্যাসপিরিয়েন্টদের কাছে পৌঁছানোর। সবাই জুড়ে থাকুন। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো ইমপ্রুভমেন্ট, কোনো চেঞ্জেস কিছু দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমাদের WBCS এবং আমাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, সেখানে অবশ্যই জয়েন করে নেবে, কারণ আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে কিন্তু এইগুলো দেওয়া আছে লিঙ্কগুলো, সেখান থেকে জয়েন করে নেবে। না হলে আমরা যে নোটগুলো এই পরীক্ষা এই যে ক্লাসগুলোর নোট, সেগুলোও কিন্তু আমরা এইসব জায়গায় শেয়ার করে দেবো। তো তোমরা এইগুলোতে জয়েন হয়ে থাকবে এবং এটা চ্যানেলের ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করে নিও। সেখানে কিন্তু আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের নোটও দিই, তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।